আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সফরমার সম্পর্কে। আজকের ভিডিওতে ট্রান্সফরমারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাদিক আছি আপনাদের সঙ্গে। কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিও যদি ভালো লাগে ভাই অবশ্যই প্লিজ একটু রিকোয়েস্ট একটা লাইক করে যাবেন। লাইক করতে তো কিপটামি করেন কেন ভাই? একটা লাইকই তো ব্যাপার না, ছোট ভাই একটু কষ্ট করতেছে, একটা লাইক তো দিতেই পারে প্লিজ। তো প্রথমে আসি যে ট্রান্সফরমার কাকে বলে। ট্রান্সফরমার হচ্ছে এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যার মাধ্যমে পাওয়ারকে একই রেখে বৈদ্যুতিক শক্তিকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে স্থানান্তর করা হয়, কিন্তু দুই পাশেই দুইটা সার্কিটেই পাওয়ার একই থাকবে। এবং ট্রান্সফরমারকে একটি স্থির ডিভাইস বলা হয়। ট্রান্সফরমারকে কেন স্থির ডিভাইস বলা হয়? কারণ ট্রান্সফরমারের ভিতরে কোনো ঘূর্ণায়মান অংশ থাকে না, এজন্যই ট্রান্সফরমারকে বলা হয় স্থির ডিভাইস। আপনারা কি কখনো চিন্তা করেছেন আমরা ট্রান্সফরমার কেন ব্যবহার করি? আমরা বাসা বাড়িতে ব্যবহার করি 220-30 ভোল্ট। তো আমরা ট্রান্সফরমার ব্যবহারের দরকার কি? আমরা যদি এখানে পাওয়ার স্টেশন, সেইখান থেকে যদি আমরা 220 বা 230 ভোল্ট আমরা যদি সাপ্লাই করতে পারি, দেন আমরা বাসা বাড়িতে 220-30 ভোল্ট ইউজ করলাম, সেখানে ট্রান্সফরমারের দরকার কি? কিন্তু ট্রান্সফরমারের দরকার আছে। চলুন আমরা বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে জানবো আজকের ভিডিও থেকে। চলুন খাতা কলমে চলে যাওয়া যাক। তো মনে করি এটা একটি পাওয়ার স্টেশন। তো এইখানে মনে করেন যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে বিদ্যুৎ উৎপন্ন করে এখান থেকে বিদ্যুৎটাকে পরিবহন লাইনের মাধ্যমে পরিবহন করে দেন ডিস্ট্রিবিউট করা হয়। তো পরিবহন লাইন দিয়ে এখান থেকে যখন আমরা বিদ্যুৎটাকে পরিবহন করব, আমরা যদি 230 ভোল্ট ব্যবহার করি, 230 ভোল্ট যদি আমরা সাপ্লাই করতে যাই, 230 ভোল্ট যদি আমরা পরিবহন করতে যাই, কিন্তু তাহলে পাওয়ার স্টেশনে যে অনেক বেশি একটা পাওয়ার তৈরি হয়, সেটা আমরা সকলেই জানি। পাওয়ার স্টেশনে অনেক বেশি একটা পাওয়ার তৈরি হয়, যেটা দ্বারা একটা জেলাকে হয়তো কন্ট্রোল করা সম্ভব, জেলার বিদ্যুৎ সাপ্লাই দেওয়া সম্ভব। তো সেই পাওয়ারটাকে আমরা যখন একটা তারের মধ্য দিয়ে নিয়ে যাব, সেখানে তো অনেক বেশি কারেন্ট থাকবে, যার কারণে তারটি অনেক মোটা লাগবে, অনেক মোটা তার দরকার হবে, যেটা অনেক বেশি কস্টলি। যার কারণে আমরা এখানে কি ব্যবহার করি? একটা ট্রান্সফরমার ব্যবহার করি। ট্রান্সফরমার যখন আমরা ব্যবহার করি, ট্রান্সফরমারটা হচ্ছে বিদ্যুৎকে বিদ্যুৎ ভোল্টেজকে স্টেপ আপ করে, যার কারণে ভোল্টেজটা বেশি হয়। পাওয়ার সমান আমরা জানি কি, P=VI। তো এই ভোল্টেজটাকে বাড়ায় এবং কারেন্টটাকে কমায়, ভোল্টেজটা বৃদ্ধি করে এবং কারেন্টটাকে কমিয়ে দেয়। তো কারেন্টটা যখন কম হয়, তখন আমরা মনে করেন যে চিকন তারের মাধ্যমেই পাওয়ারটাকে আমরা ট্রান্সফার করতে পারতেছি। তো এইভাবে ট্রান্সফরমার যখন আবার স্টেপ আপ করে পাওয়ারটাকে পাঠায়, সেই পাওয়ারটা মনে করেন যে ভোল্টেজটা হয়ে থাকে 11 kV, 33 kV, এরকম ভোল্টেজ হয়ে থাকে। তো সেই ভোল্টেজটা তো আর বাসা বাড়িতে ইউজ করা সম্ভব না। আমরা যে যন্ত্রপাতিগুলো ইউজ করি সবগুলোই মোটামুটি 230 ভোল্ট, 220 ভোল্ট দ্বারা অপারেট করা হয়। তো যার কারণে যখন বাসা বাড়িতে ইউজ করব, তার আগে আপনারা সকলেই আপনাদের এলাকায় দেখে থাকবেন যে বৈদ্যুতিক খুঁটির উপরে আর কি ট্রান্সফরমার লাগানো থাকে। তো এই ট্রান্সফরমার হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা এই যে উচ্চ ভোল্টেজ যেটা আসতেছে, হাই ভোল্টেজ, সেটাকে ডাউন করে আমাদের বাসা বাড়ির জন্য যে 220-30 ভোল্ট দরকার হয়, সেটা জেনারেট করে দেয়। দেন এখান থেকে আমরা বাসা বাড়িতে ট্রান্সফার করে থাকি, বিদ্যুৎ লাইনগুলো দিয়ে থাকি, ডিস্ট্রিবিউট করে থাকি। এভাবে কিন্তু বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয়। তো এখন আমরা জানবো যে ট্রান্সফরমার আসলে কাজটা করে কিভাবে, ট্রান্সফরমারে থাকে কি, ট্রান্সফরমার কিভাবে সেই কাজটা করে। তো একটি ট্রান্সফরমারে মূলত দুইটি কয়েল থাকে, দুইটি কয়েলের দ্বারা মূলত একটি ট্রান্সফরমার তৈরি হয়ে থাকে। তো আমি একটু দেখানোর ট্রাই করতেছি। এটা মনে করেন একটি ট্রান্সফরমার। তো এখানে দুইটা সাইড থাকে, একটা প্রাইমারি সাইড, একটা সেকেন্ডারি সাইড। এটা হচ্ছে প্রাইমারি সাইড, এই সাইডটা হচ্ছে প্রাইমারি সাইড। এখানে ওয়াইন্ডিং থাকে। মনে করেন যদি প্রাইমারিতে যদি প্যাচ সংখ্যা কম থাকে এবং সেকেন্ডারিতে যদি প্যাচ সংখ্যা বেশি থাকে, সেকেন্ডারিতে দেখেন প্যাচ সংখ্যা অনেক বেশি, তো তাহলে এটা হবে কি স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার। তো
তো তাহলে আরেকবার বলি বিষয়টা, প্রাইমারিতে যদি প্যাচ সংখ্যা কম থাকে এবং সেকেন্ডারিতে যদি প্যাচ সংখ্যা বেশি থাকে তাহলে সেটি হবে স্টেপ আপ ট্রান্সফরমার। আবার যদি আমরা আরেকটা আঁকা ট্রাই করি তাহলে দেখা যাবে যে যদি প্রাইমারিতে প্যাচ সংখ্যা বেশি থাকে এবং সেকেন্ডারিতে যদি প্যাচ সংখ্যা কম থাকে, মনে করেন প্রাইমারিতে প্যাচ সংখ্যা অনেক বেশি আছে এবং সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা কম আছে, তাহলে সেটি হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এটি মূলত ট্রান্সফরমার, এবং এই ট্রান্সফরমার এগুলো হচ্ছে কোরগুলো মূলত লেমিনেটেড স্টিল বা হচ্ছে সিলিকন স্টিলের পাতলা পাতলা শিট দিয়ে, পাতলা পাতলা পাত দিয়ে এটাকে তৈরি করা হয়, কোরগুলোকে তৈরি করা হয়। কারণ এই কোরের মধ্যে অনেক লস হয়ে থাকে, কোর লস হয়ে থাকে, এডি কারেন্ট লস হয়ে থাকে। এছাড়া এই লসগুলোকে ঠেকানোর জন্য অনেক ডিভাইস ব্যবহার করা হয়, এখানে ট্রান্সফরমারের মধ্যে অয়েল ব্যবহার করা হয়। তো ট্রান্সফরমারের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানবো, সেইখানে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবো। তো চলুন আমরা এবার জেনে নিই ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নামগুলো কি কি। ট্রান্সফরমারের সব থেকে বড় যে অংশটি সেটি হচ্ছে মেইন ট্যাঙ্ক। মেইন ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফরমারের কয়েলগুলো থাকে এবং এর মধ্যে এক প্রকার তেল থাকে যার নাম হচ্ছে ন্যাপথা অয়েল, বা একে হচ্ছে পাইরেনলও বলা হয়। এই ট্যাঙ্কের সাথে যুক্ত থাকে কনজারভেটর ট্যাঙ্কটি হচ্ছে যখন মেইন ট্যাঙ্কে তেলের পরিমাণ বেশি হয়ে যায়, মেইন ট্যাঙ্ক যখন গরম হয়ে যায়, ট্রান্সফরমারটি মূলত যখন গরম হয়ে যায় তখন ট্যাঙ্কের মধ্যে থাকা তেলের আয়তন বেড়ে যায়। আমরা জানি যে তরল পদার্থের আয়তন বাড়ে যখন বেশি তাপ দেওয়া হয়, তখন যখন বেশি তাপের সৃষ্টি হয়, বেশি গরম হয়ে যায় তেলটি, তখন সেটি হচ্ছে মেইন ট্যাঙ্ক থেকে কনজারভেটর ট্যাঙ্কের দিকে চলে যায়, কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে চলে যায়। এবং এই কনজারভেটর ট্যাঙ্কের সাথে আরেকটি অংশ লাগানো থাকে যাকে বলা হয় ব্রিদারের কাজ হচ্ছে যখন তেল ওঠানামা করে, তেল যখন মনে করেন বেশি হলো তখন বাতাসটা ট্রান্সফরমার থেকে বের হয়ে যায়, আবার তেলের আয়তন যদি কমে যায় তখন একটা বাতাস বাইরে থেকে বাতাস ট্রান্সফরমারের মধ্যে ঢুকবে, এটা স্বাভাবিক, এর জন্য ব্রিদার লাগানো হয়। ব্রিদারের মধ্যে সিলিকা জেল থাকে যা বাতাসের জলীয় বাষ্পকে শুষে নেয়, বাতাসকে শুষ্ক করে, দেন ট্রান্সফরমারের মধ্যে সেই বাতাসকে সাপ্লাই করে আর কি। তো যাতে ট্রান্সফরমার ওয়াইন্ডিং গুলো ঠিক থাকে, ওয়াইন্ডিং এর মধ্যে যাতে মরিচা না ধরে বা কোনো প্রকার না হয়। তো এরপর হচ্ছে এর সাথে আরেকটি থাকে অয়েল গেজের কাজ হচ্ছে এই পাশে ট্রান্সফরমার অয়েলটা এই পাশে ইন করা হয়, ট্রান্সফরমারের মধ্যে ঢোকানো হয় ট্রান্সফরমারের মধ্যে। এছাড়া হচ্ছে ট্রান্সফরমারের উপরে থাকে বুশিং এর কাজ হচ্ছে বুশিং এর মধ্যে আর কি ট্রান্সফরমারের লাইনগুলো লাগানো থাকে বুশিং এর মাধ্যমে। এছাড়া রয়েছে এক্সপ্লোশন ভেন্টের কাজ হচ্ছে যখন তেল অতিরিক্ত গরম হয়ে যায় বা ট্রান্সফরমারটি অতিরিক্ত গরম হয়ে যায়, তখন এই এক্সপ্রেশন ভেন্টের মাধ্যমে ট্রান্সফরমারটি ব্লাস্ট না করে, এই এক্সপ্রেশন ভেন্টের ওইখানে একটা নরম একটা ধাতু দেয়া থাকে যাতে তেল অতিরিক্ত গরম হলে ওই ধাতুটাকে ফাটিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে আসতে পারে। এতে করে কি হয়, এতে করে ট্রান্সফরমারটি সুরক্ষিত থাকে, ট্রান্সফরমার ব্লাস্ট হয় না এতে করে। তো এর সাথে আরেকটা থাকে বাইরে, এটা দেখছেন জালিকার মতো একটা থাকে আর কি, ওটার নাম হচ্ছে রেডিয়েটর। এটাই মূলত হচ্ছে সিপিইউ এর উপরে যে হিটসিং লাগানো থাকে সেই হিটসিং এর মতো, এটা ট্রান্সফরমারটিকে কুলিং করতে সাহায্য করে আর কি, ট্রান্সফরমারটি যাতে ঠান্ডা থাকে এই কারণে এটি সাহায্য করে। তো এখানে আরেকটি জিনিস থাকে বুকলজ রিলের কাজ হচ্ছে এটি ট্রান্সফরমারকে চাইলে অফ করতে পারে। মনে করেন ট্রান্সফরমার অধিক গরম হয়ে যাচ্ছে, তখন বুকলজ রিলে করবে কি, ট্রান্সফরমারটিকে অফ করে দিবে, ট্রান্সফরমারের ওখানে ফিউজটা আর কি কাট করে দিবে। এই হচ্ছে ট্রান্সফরমারের মূলত মেইন যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো। এছাড়া ট্রান্সফরমারের নিচে আরেকটা ভেন্ট থাকে যার মাধ্যমে হচ্ছে ট্রান্সফরমারের তেলটার যদি গুণাগুণ নষ্ট হয়ে যায় তখন ওই তেলটাকে বের করার জন্য আরেকটা থাকে, ভালভ থাকে আর কি। তো এই মূলত ট্রান্সফরমার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং ইলেকট্রিক্যাল বিষয়ক সকল ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে আপলোড করা হবে। তো আশা করছি আপনারা সকলেই এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।